সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগত। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর আবহমান কবিতাটির আমি প্রথম পার্ট বা প্রথম অংশটুকু কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো আজ সেকেন্ড পার্ট আমরা কিন্তু আলোচনা করতে চলেছি আবহমান কবিতার। আচ্ছা দেখো, ফুরোই না তার যাওয়া এবং ফুরোই না তার আশা, ফুরোই না সেই একগুঁয়ে তার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোই না তার কিছুই, ফুরোই না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কবি বলছেন যে ফুরোই না তার যাওয়া এবং ফুরোই না তার আশা, অর্থাৎ যে সমস্ত আমাদের প্রবাসী ভারতীয়, এই যে এখানে কবি বলেছেন তার, এই যে তার বলতে এখানে যে সমস্ত প্রবাসী ভারতীয় যারা পল্লী বাংলাকে ছেড়ে কর্মসূত্রে আজ বিদেশে দিন যাপন করছে, তো তাদের পল্লী প্রকৃতির টান, অর্থাৎ পল্লী প্রকৃতির প্রতি যে দুর্বার আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণ তাদের কখনোই কিন্তু ফুরোয় না। অর্থাৎ তার কখনো যাওয়া বা আসা সেটা কখনো কিন্তু তিস্তিমিত হয় না, বা সেটা কখনো কিন্তু শেষ হয় না। ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা, অর্থাৎ তার যে দুরন্ত পিপাসা, অর্থাৎ দুরন্ত পিপাসা বলতে এখানে বুঝেছে পল্লী প্রকৃতির কোলে ফিরে আসার যে যে টান, যে আকর্ষণ, যে চঞ্চলতা, সেই চঞ্চলতাকে বোঝাতেই আমাদের এখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন যে সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা কিন্তু কখনোই ফুরোয় না। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। আমরা জানি যে পল্লী প্রকৃতিকে ছেড়ে আমাদের প্রবাসী ভারতীয়রা কিন্তু কর্মসূত্রে আজ বিদেশে দিন যাপন করছে। তো স্বাভাবিকভাবে শহরে কিন্তু আমরা কোনো সেখানে কিন্তু গাছপালা বলো বা সেখানে খোলা মাঠ বা সবুজ চাদরে ঘাসের চাদরে বিছানো যে মাঠ, সেখানে কিন্তু আমরা কখনোই পাবো না। বা সেই সমস্ত প্রবাসী ভারতীয়রা চাইলেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই পল্লী প্রকৃতিতে ফিরে কিন্তু আসতে পারে না। তাই তারা কি করে, তাই তারা মনে মনে, অর্থাৎ নিজের কল্পনার দ্বারা তারা কিন্তু আপন মনে বা নিজ কল্পনার দ্বারা কিন্তু ঘাসের গন্ধ মাখে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। কবি এখানে এই লাইনটার মাধ্যমে তার কবি কল্পনার যে বিকাশ, কবি কল্পনার যে একটা দিক বা কবি কল্পনার যে একটা ভাবমূর্তি এখানে এই লাইনটার মধ্যে কবি ফুটে তুলেছেন। যে যে তারা যখন এখানে পল্লী প্রকৃতি যখন ফিরে আসতে পারে না, বা চাইলেও যখন তারা ঘাসের গন্ধে বসতে পারে না, তখন তারা কি করে, যে আপন মনে ঘাসের গন্ধ মাখে। আর কি করে, যে তারা সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ ওই যে প্রবাসী ভারতীয়ের যে পল্লী প্রকৃতির প্রতি যে টান, পল্লী প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটা কখনোই ফুরোয় না। আর তাদের কবি যে ওই যে প্রবাসী ভারতীয়দেরকে নিয়ে যে কাহিনীটা রচনা করেছেন, সেটা সেটা কখন কোনো দিনও কিন্তু শেষ হবে না। অর্থাৎ তারা যদি নোটে গাছটা বুড়িয়ে উঠছে, অর্থাৎ তাদের কাহিনী অর্থাৎ শেষ হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয় না, অর্থাৎ কিন্তু মুড়িয়ে যায় না। আবার এই দেখো এই লাইনটার মধ্যে কবি এই যে ফুরোই না তার কিছুই, ফুরোই না, অর্থাৎ এই যে লাইন, কবিতার প্রতিটি স্তবকে এই যে লাইনটার মধ্য দিয়ে এই যে কবিতার নামকরণের যে সার্থকতা কিন্তু বজায় থেকেছে। আমরা দেখেছি যে আবহমান কথার অর্থ হচ্ছে দীর্ঘকালীন বা বা চিরকালীন বা প্রচলিত বা যুগ যুগ ধরে প্রচলিত। কি তাই সেটাই এখানে কিন্তু বলছে যে ফুরোয় না তার কিছুই ফুরে না, অর্থাৎ তার যে কাহিনী, ওই যে প্রবাসী ভারতীয়ের যে পল্লী প্রকৃতিতে ফিরে আসার যে কাহিনী, সেটা কিন্তু প্রচলিত, অর্থাৎ যুগ যুগ ধরে প্রচলিত, সেটা কিন্তু কখনোই ফুরিয়ে যাওয়ার নয়।
কবি এখানে বলছেন, যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া লাউ মাচাটার পাশে। অর্থাৎ কবি ওই প্রবাসী ভারতীয়দেরকে বলছেন যে তোরা ওই লাউ মাচাটার যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া। অর্থাৎ এবার তোদের যে পূর্বপুরুষের যে ভিটেমাটি, তোদের যে পূর্বপুরুষের যে পৈতৃক সম্পত্তি রয়েছে, তা তোরা ওই যে উঠান, তার যে উঠান অর্থাৎ বাড়ির সামনে যে ছোট্ট জায়গা, সেই জায়গায় তোরা গিয়ে দাঁড়া। সেখানে লাউ মাচা সেই তো উঠোনের পাশে যে লাউ মাচা রয়েছে, সেই লাউ মাচাটার পাশে গিয়ে তোরা দাঁড়া। ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ কবি এই লাইনটার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমরা দেখতে পাই যে শহুরে জীবন অর্থাৎ ব্যস্তময় জীবন, অর্থাৎ শহুরে জীবনে অর্থাৎ আমরা তো দেখতে পাই যে শহরে আমরা কি দেখতে পাই যে সন্ধ্যাবেলায় যানবাহনের আওয়াজ, মানুষের হইহট্টগোল, যে সমস্ত মানুষ চাকরি করে তাদের ঘরে ফিরে আসার যে ব্যস্ততা, অর্থাৎ চারিদিকে কিন্তু কোলাহলময় একটা পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু কবি এখানে এই যে লাইনটার মধ্য দিয়ে বলছেন যে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, অর্থাৎ বঙ্গপ্রকৃতির সন্ধ্যার যে স্নিগ্ধতা, বঙ্গপ্রকৃতির সন্ধ্যার যে একটা নির্মল যে পরিবেশ, যে শান্ত যে পরিবেশ, এই লাইনটার মধ্য দিয়ে কবি কিন্তু বুঝিয়েছেন। কবি বলছেন যে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। ওই যে প্রবাসী ভারতীয় যে যন্ত্রণা, অর্থাৎ পল্লী প্রকৃতিতে ফিরে না আসার যে যন্ত্রণার যে ব্যথা, সেটা কখনো কিন্তু নেভে না। আর তাদের যে দুঃখ, সেই দুঃখ কিন্তু প্রতিনিয়ত তাদের মনকে বা তাদের হৃদয়কে উদ্বেলিত করে। তো সেই দুঃখ কখনো কিন্তু বাসি হয় না। বাসি মানে কি, যেটা পুরনো হয়ে যায় না, সেটা নিত্য নতুন তাদের হৃদয়কে উদ্বেলন বা উদ্বেলিত করে তুলেছে। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। অর্থাৎ এই যে কুন্দ ফুলের হাসি, এই কুন্দ ফুল অর্থাৎ বঙ্গ প্রকৃতিতে যখন থাকাকালীন আমাদের প্রবাসী ভারতীয় যে কুন্দ ফুলের যে স্নিগ্ধতা, যে স্পর্শ পেয়েছিল, তো সেটাই কবি এখানে বলছে তাদের বাগান, তাদের মনের ভিতর থেকে যে কুন্দ ফুলের যে স্পর্শ পেয়েছে বা যে স্নিগ্ধতা তারা দেখেছে, সেই স্নিগ্ধতা তাদের মন থেকে বা তাদের বাগান থেকে কখনো কিন্তু হারিয়ে যায় না। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া। অর্থাৎ আমাদের 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 পৃথিবীর অর্থাৎ আমাদের সৌরজগতের একটা নিয়ম বা একটা গতি ছন্দে কিন্তু রয়েছে, যে সূর্য ওঠে আবার কিন্তু অস্ত যায়, অর্থাৎ তিস্তিমিত হয়, অর্থাৎ দিনান্তে সূর্য নিজের একটা জায়গায় কিন্তু সূর্যের কিন্তু অস্ত চলে যায়। সেই রকমই যে বঙ্গপ্রকৃতিতে না থাকলেও বঙ্গপ্রকৃতিতে না থাকলেও প্রবাসী ভারতীয়রা তবুও বঙ্গপ্রকৃতির যে ছন্দ, যে ছান্দিক যে সুরে যে চলেছে, যে সূর্য যেমন করে ওঠে আবার যে অস্ত যায়, যে ছন্দের মধ্য দিয়ে পরিবর্তিত হয়, সেই রকমই বঙ্গপ্রকৃতির কাছে ফিরে আসার যে প্রবাসী ভারতীয় যে টান, সেই ছন্দ কিন্তু মধ্য দিয়েই কিন্তু সে চলেছে। নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। কবি এখানে নিজের একটা এই যে এখানে একটা আলংকারিক একটা লাইন কিন্তু এখানে ব্যবহার করেছেন। অর্থাৎ সন্ধ্যা নামলে, অর্থাৎ বঙ্গপ্রকৃতিতে সন্ধ্যা নামলেই কিন্তু সেখানে যে নদীর যে শান্ত, যে শীতল, যে সুমধুর যে হাওয়া, সেখানে কিন্তু ছুটে আসে। আবার কবি বলছেন যে ফুরোয় না তার কিছুই ফুরোয় না। অর্থাৎ এই যে লাইনের মধ্য দিয়ে আমরা নামকরণের সার্থকতা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রকৃতির কোলে ফিরে আসার যে প্রবাসী ভারতীয়র মনে যে দুর্বার এক আকর্ষণ, সেটা কখনোই ফুরিয়ে যায় না। অর্থাৎ তার যে কাহিনী, কবি যে লিখছেন যে তার কাহিনী, সেটা বুড়িয়ে ওঠে কিন্তু কখনোই সেটা কিন্তু মুড়িয়ে যায় না। আবার কবি বাবার বলছেন যে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে। অর্থাৎ তোদের যে পূর্বপুরুষের ভিটেমাটি রয়েছে, যে পৈতৃক সম্পত্তি রয়েছে, সেই পৈতৃক সম্পত্তির যে সামনে যে বাড়ির যে উঠোন, সে উঠোনে গিয়ে দাঁড়া। আর তার যে লাউ মাচা আমরা দেখতে পাই যে আমাদের বঙ্গ প্রকৃতি বা পল্লী প্রকৃতির বা প্রত্যেকের বাড়ির সামনেই কিন্তু উঠোন থাকে। সেই উঠোনে খোলা একটা
ছোট একটা জায়গা বা কোনো একটা জায়গা স্থান পেলেই আমাদের বাবারা বা কাকারা কিন্তু ওই জায়গাতে বেড়া বা কাঠের বলো, বাঁশ বা কঞ্চির বলো একটা মাচানের মতো করে দিয়ে সেখানে কিন্তু লাউ গাছ কিন্তু লাগিয়ে দেয়। তো সেটাই কবি বলেছেন, ওই যে লাউ গাছ আছে সেই লাউ গাছটা পাশে গিয়ে দাঁড়া, সেখানে যে সন্ধ্যাকালীন অর্থাৎ সে তখন এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, অর্থাৎ প্রবাসী ভারতীয়রা এখনও যখন বঙ্গোপসাগরে যখন ফিরে আসেনি তবুও কিন্তু ফুল কিন্তু সেই সন্ধ্যার যে স্নিগ্ধ পরিবেশে কিন্তু এখনও দুলছে। তো কবি সেটাই এখানের মধ্যে বুঝিয়ে তুলেছেন। আচ্ছা, কেমন লাগলো তোমরা জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকো। আরও নতুন নতুন ভিডিও আসবে প্রত্যেক ক্লাসের, 9, 10, 11, 12-এর। তো চেষ্টা করব তোমাদেরকে পরীক্ষার জন্য আরও প্রস্তুত করে তুলতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।